আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধু, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আজকে হচ্ছে আইসিটি ক্লাস আর হচ্ছে হিসাব বিজ্ঞান ক্লাস। আচ্ছা, শুরুতে আমি আইসিটি ক্লাসটা দেখাবো, কারণ অনেকেই আছেন যারা শুধু আইসিটি করতে চান। এই কারণে শুরুতে আইসিটি ক্লাসটা দেখাবো, তারপর হচ্ছে হিসাব বিজ্ঞান ফার্স্ট পেপারটা দেখাবো। আচ্ছা, আমি মূলত অঙ্কের থিম নিয়ে আলোচনা করি শুরুতেই, পরবর্তীতে থিওরি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যেমন প্রথম এবং দ্বিতীয় এই দুইটা চ্যাপ্টার হচ্ছে থিওরি চ্যাপ্টার, মানে এই দুইটাতে কোনো অঙ্ক থাকে না। তৃতীয় অধ্যায় থেকে আইসিটিতে অঙ্ক শুরু হয়, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ ছয়টা এই চারটা অধ্যায় হচ্ছে অঙ্ক। এখানে তৃতীয় অধ্যায় থেকে আমি শুরু করেছি, আপনারা গুরুত্ব সহকারে ক্লাসগুলো দেখবেন। আচ্ছা, তৃতীয় অধ্যায়ে সংখ্যা পদ্ধতি করাচ্ছিলাম আমি। সংখ্যা পদ্ধতিগুলোতে আমি আলোচনা করেছিলাম বাইনারি, ডেসিমাল বা দশমিক সংখ্যা, অক্টাল আর হচ্ছে হেক্সাডেসিমেল, এইগুলা সম্পর্কে। তো একদম শুরুর ক্লাসে আমি আলোচনা করছিলাম, একদম শুরুর ক্লাসগুলোতে আলোচনা করা হয়েছিল যে ডেসিমেল থেকে, ডেসিমেল আরেক নাম হচ্ছে দশমিক, এটা মনে রাখবেন। ডেসিমেল বা দশমিক থেকে বাইনারি, অক্টাল আর হচ্ছে হেক্সাডেসিমেল, কিভাবে নির্ণয় করা হয়। ডেসিমেল বা দশমিক থেকে কিভাবে বাইনারি, অক্টাল আর হচ্ছে হেক্সাডেসিমেলে রূপান্তর করা হয়। তো আজকে আমরা শিখব হচ্ছে বাইনারি, অক্টাল আর হচ্ছে হেক্সাডেসিমেল থেকে দশমিকের রূপান্তর অথবা ডেসিমেলের রূপান্তর। আজকে এটা শিখবো আমরা, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে কিভাবে দশমিকে রূপান্তর করা যায় বা হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায়। তারপরে যাদের মনে নেই, সেক্ষেত্রে আমি ডেসিমেল বা দশমিক থেকে কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করে জাস্ট এটা আমি দেখায় দিব আজকে। ডেসিমেল বা দশমিক থেকে কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করে এটা দেখা দিলে আপনারা বাইনারিতে রূপান্তর করতে পারবেন, অক্টালে রূপান্তর করতে পারবেন। তো এটা নির্ণয় করার জন্য ধরেন একটা মান দেয়া থাকবে, এরকম একটা মান দেয়া থাকবে। আচ্ছা, ডেসিমেল সংখ্যা চিনতে হবে বেস দিয়ে, প্রত্যেকটা সংখ্যা চিনতে হবে বেস দিয়ে। ডেসিমেলের বেস হচ্ছে 10, মানে পাশে 10 থাকবে, এটাতে বুঝে যাবেন আপনি ডেসিমেল। আর বাইনারি সংখ্যাটা চেনার জন্য পাশে 2 দেয়া থাকবে, এরকম ব্র্যাকেট দিয়ে 2 দেয়া থাকবে। অক্টাল চেনার জন্য ব্র্যাকেট দিয়ে 8 দেয়া থাকবে, আর হেক্সাডেসিমেল চেনার জন্য ব্র্যাকেট দিয়ে 16 দেয়া থাকবে। তো এরকম বললো যে ডেসিমেল থেকে এরকম একটা চিহ্ন দিয়ে করো, কথাটা বললো যে এটা থেকে এটাতে রূপান্তর করো। আশা করি বুঝতে পারছেন। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কিভাবে অঙ্কটা করতে হবে আমরা একটু দেখি। এই যে দশমিকের আগের সংখ্যা, এটা কিন্তু একটা দশমিক, দশমিকের আগের সংখ্যাগুলোকে আমরা বেস দিয়ে ভাগ দিব। যেহেতু বলছে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে, হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16, এখন এটাকে বেস দিয়ে ভাগ দিব, 16 দিয়ে ভাগ দিব, আর এটাকে 16 দিয়ে গুণ দিব। দশমিকের আগেরগুলোকে 16 দিয়ে ভাগ দিব, দশমিকের পরেরগুলোকে 16 দিয়ে ভাগ দিব। যদি বলতো বাইনারিতে রূপান্তর করতে, সেক্ষেত্রে 2 দিয়ে ভাগ দিতাম, 2 দিয়ে গুণ দিতাম এই সংখ্যাকে। অক্টালে রূপান্তর করতে বলে অক্টালের বেস হচ্ছে 8, সেই ক্ষেত্রে 8 দিয়ে ভাগ দিতাম, 8 দিয়ে গুণ দিতাম 76কে। আশা করি বুঝতে পারছেন। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে 16 দিয়ে ভাগ দিব,
আচ্ছা 975 ভাগ লিখবেন 16। এখানে 975কে 16 দিয়ে ভাগ দিলে 60 দশমিক সামথিং আসে। আচ্ছা এখানে দশমিকের পরের সংখ্যাগুলো তুলবেন না, আমরা শিখছিলাম যে দশমিকের পরেরগুলো তুলতে হয় না, এই কারণে এখানে আমরা লিখব 60, সরি বাংলায় লিখবেন 60 লিখব। পরবর্তীতে এই যে 60টা দশমিকের পরেরগুলো কিন্তু তুলবেন না, দশমিকের আগেরগুলো 60 ছিল এই কারণে 60 লিখছি। এই 60কে আবার 16 দিয়ে গুণ দিবেন, 16 দিয়ে কিন্তু ফার্স্টে ভাগ দিয়েছিলাম, পরবর্তীতে যেটা বের হয়েছে ওইটাকে 16 দিয়ে গুণ দিব, মানে বেস দিয়ে গুণ দিবেন, 960 বের হয়। এই যে 960কে আবার কি করবেন, 975 থেকে বিয়োগ দিবেন, 975 থেকে আবার 960কে বিয়োগ দিবেন, 15 বের হয়। এই 15 হবে এখানে, এই 15টা হবে এখানে। আশা করি বুঝতে পারছেন। তো পরবর্তী অঙ্কগুলো করব, এতে আরও বেশি ক্লিয়ার হবেন। আবার 60কে 16 দিয়ে ভাগ দিবেন, বের হচ্ছে 3 দশমিক সামথিং, আমরা 3 নিব এখানে। তারপরে এই 3কে 16 দিয়ে গুণ দিবেন, 16 গুণ 3 বের হয় 48। তো 60 থেকে 48 মাইনাস করলে আসে 12, এইখানে হবে 12। আশা করি বুঝতে পারতেছেন। আবারও বলতেছি আমি, যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে আপনারা 16 দিয়ে ভাগ দিবেন, মানে বেস দিয়ে ভাগ দিবেন। যদি অক্টালে রূপান্তর করতে বলতো 8 দিয়ে ভাগ দিতে হতো, তো সেই সংখ্যাটাকে আপনারা 16 দিয়ে ভাগ দিবেন, ভাগফল যেটা বের হয় এখানে ওইটা বসবে, দশমিকের পরেরগুলো বসবে না। তো এখানে ভাগফলটা বসাইবেন, পরবর্তীতে ভাগফলটাকে আবার 16 দিয়ে গুণ দিবেন, গুণ দেওয়ার পর যেই সংখ্যাটা বের হয় ওই সংখ্যাটাকে এই সংখ্যা দিয়ে বিয়োগ করবেন, বিয়োগ করার পরে যেটা বের হয় ওইটা এখানে বুঝবো। সাপোজ যেরকম 60কে ভাগ দিছি, এটা দেওয়া 3 দশমিক সামথিং বের হয়েছে, পরবর্তীতে এখানে 3 লিখলাম আমরা, 3 দিয়ে আবার 16কে গুণ দিছি, আসছে 48, 60 থেকে আবার 48 বিয়োগ করার পরে 12 আসছে, এই 12টাকে এখানে লিখে দিলাম, পরবর্তীতে আবার 16 লিখি, 16 দিয়ে আবার 3কে ভাগ দিব। তো ছোট সংখ্যাকে কখনো ভাগ দেওয়া যায় না, যেহেতু 16 বলছে, 16 দিয়ে 3কে কিন্তু ভাগ দেওয়া যায় না, যার কারণে এখানে হবে 0, আর এই যে 3টা, এই 3টে এ পাশে চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। এই জিনিসটা মাথা রাখবেন যে যদি এখানে 15 থাকতো, 15কেও ভাগ দেওয়া যেত না, যদি 16 থাকতো সেক্ষেত্রে 16 দিয়ে 16কে ভাগ দিলে 1 হইতো, পরবর্তীতে আবার 1কে 16 দিয়ে ভাগ দেওয়া, এই 1টা এই পাশে থাকতো, 0টা এই পাশে চলে আসতো। আশা করি বুঝতে পারছেন। তো এখানে আমরা এই মানগুলো তুলব, নির্ণয়, যেহেতু আমরা হেক্সাডেসিমেল করতেছি এই কারণে লিখব নির্ণয় হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমাল আমাদের মানটা বের হয়েছে, এইখান থেকে এইভাবে নেব, ভাগ নিব নিচ থেকে উপরে, আর গুণটা নিব উপর থেকে নিচে। এই চিহ্নটা না দিলেও চলবে, এটা বোঝানোর জন্য আমি দিয়েছি আপনাদেরকে সবসময়। নিচ থেকে উপরে যেহেতু, তাহলে হবে 3, আচ্ছা বি, আর হচ্ছে এফ। দশমিক কেন দিলাম, কারণ এই দশমিক হচ্ছে গুণের পরেরগুলো এখানে বসে দেবে। তো আরেকটা কোশ্চেন, যে এখানে কেন আমরা বি লিখলাম আর এফ লিখলাম, আচ্ছা এটা আলোচনা করি। হেক্সাডেসিমেলে 10 বলতে আমরা বুঝি এ, 11 বলতে বি, 12 বলতে সি, 13 বলতে ডি, 14 বলতে ই, আর 15 বলতে এফকে বুঝি। কখনো যদি 10 আসে এ লিখতে হবে, 11 আসে বি লিখতে হবে, 12 আসলে সি লিখতে হবে, এরকম করে সংখ্যা লেখা যাবে না, 10-এর উপরের সংখ্যা লেখা যাবে না, 10-এর নিচে সাপোজ 9, 8 এগুলো আসলো, সেক্ষেত্রে হেক্সাডেসিমেলের সংখ্যা লিখতে পারবেন। তাছাড়া দেখেন 15 আসছে, আমি লিখছি ই, এই যে 15 আসছে, সরি আমি লিখছি এফ, দেখছেন 12 আসছে, তারপর আমি লিখছি কি, এখানে 12 বলতে সি হবে, মিস্টেক হয়ে গেছে, সি হবে, আর হচ্ছে 3 ছিল, এ দেখেন। তারপর আমরা কি করব, 76কে গুণ করব, পরবর্তী কাজ হচ্ছে গুণের কাজ। 76 গুণ বেস, মানে 16 দিয়ে গুণ হবে, ডিরেক্ট 76 গুণ 16 দেন, বের হয় 1216। 1216 কয় সংখ্যা পরে দশমিক আছে, ডান দিক থেকে যান, এ 1 সংখ্যা 2 সংখ্যা, তো 2 সংখ্যা পরে দশমিক দেন, 1 সংখ্যা 2 সংখ্যা, 2 সংখ্যা পরে দশমিক, তারপর কি থাকে, শুধু 16, শুধু 16 থাকে। এখন কিন্তু এই 12টাকে গণায় ধরবেন না, 12টা হচ্ছে অ্যান্সার, 12টা আলাদা হিসাব, এখন এগুলাকে ধরবেন। 16 দিয়ে 16কে গুণ দেন, আবার 16 গুণ 16,
256 আসে, 2 সংখ্যা পরে দশমিক, যেহেতু 2 সংখ্যা পরে দশমিক দেন, এখন কিন্তু 2 আছে, এখানে আসে 56, আবার 16 দিয়ে গুণ দিবেন 56কে, 56 গুণ 16, 896 আসে। এই 896 যেহেতু 2 সংখ্যা পরে দশমিক, এই কারণে ডান দিক থেকে 2 সংখ্যা পরে দশমিক আসে কি 8। তো এটার অ্যান্সারটা মূলত এইভাবে হবে। এখন আসবে উপর থেকে নিচে, ওইটা ছিল নিচ থেকে উপর, এটা উপর থেকে নিচে, এই কারণে এটা হবে এরকম। যেহেতু 12 আছে, 12 বলতে আমরা কি বুঝি, সি, আর 2 2ই থাকবে, আর হচ্ছে 8 8ই থাকবে, কারণ আমরা বলছি 10 থেকে নাম্বার কাউন্ট হয় না। তারপরে এখানে লিখে দিবেন 16। আচ্ছা, এটা একটু মিস্টেক হয়ে গেছে, এখানে আপনারা বুঝে নেবেন। তো এটার অ্যান্সারটা হয়েছে 3CE.C28 বেস 16। এইভাবে মূলত আপনারা দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারেন। যদি বলতো বাইনারি, সেক্ষেত্রে 2 দিয়া ভাগ হতো, 2 দিয়া গুণ হতো, নিয়ম কিন্তু সেম নিয়মেই করতে হতো। যদি বলতো অক্টালে রূপান্তর করতে, 8 দিয়া ভাগ হতো, 8 দিয়া গুণ হতো, সেম নিয়মে আপনাদের অঙ্কগুলো করতে হবে। তো এখন আমরা শিখব বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে কিভাবে দশমিকে বা ডেসিমেলে রূপান্তর করা হয়, এটা আমরা দেখব এখন। আচ্ছা, যেহেতু আমি বাইনারি, অক্টাল অথবা হেক্সাডেসিমেল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করব, সেক্ষেত্রে আমি একটা মান এখানে লিখে দেই। সেটা হচ্ছে বাইনারি একটা মান, ধরেন একটা মান লিখে দেই 1 1 0 1 1 দশমিক। আচ্ছা, এটা বাদ, এটা হচ্ছে দশমিক। বাইনারি থেকে এরকম বললো ডেসিমেল করো, মানে একটা কোশ্চেন মার্ক দিয়ে দিছে, আর হচ্ছে বেস দিয়ে দিছে। বেস দেখে চিন্তা হবে যে কোনটাতে রূপান্তর করতে বলছে, আর এই বেস দেখে চিন্তা হবে যে এটা একটা বাইনারি সংখ্যা, তো এটাতে রূপান্তর করতে বলছে আমাদেরকে। আচ্ছা, এইটাতে রূপান্তর করতে গেলে আমাদেরকে ফার্স্ট অফ অল কী করতে হবে, এই যে বাইনারি সংখ্যাটা, এটাকে ফার্স্টে তুলতে হবে। 1 1 0 1 0 1 1 দশমিক 1 1 0 1 1 বাইনারি ইকুয়াল। পরবর্তীতে বাইনারি সংখ্যাগুলো যেইভাবে আছে এইভাবেই সিরিয়াল বাই সিরিয়াল উঠাতে হবে। যেমন বাইনারি বেজ হচ্ছে 2, এই 1কে 2 দিয়ে গুণ দিতে হবে, এরকমভাবে আমি দেখাচ্ছি। 1 গুণ 2 যোগ, এইভাবে লিখবেন, কারণ বেজ হচ্ছে 2। যদি অক্টাল সংখ্যা থাকতো তাহলে 8 দিয়ে গুণ দিতাম এই বাইনারি সংখ্যাকে। আবার বলছে 1, এই যে এখানে 1 আছে, এই একটাই, 1 গুণ 2, আবার যোগ, মানে একটা সংখ্যা কাউন্ট হবে, পরবর্তীতে যোগ, 0 গুণ 2 যোগ, আবার 1 গুণ 2 যোগ, আবার আছে 0 গুণ 2 যোগ, 1 গুণ 2 যোগ, 1 গুণ 2। এই যে দশমিকের আগেরগুলাকে, মানে দশমিক পর্যন্ত সংখ্যাকে আপনারা এরকম বর্ডার দিয়ে দিবেন, পরবর্তীতে প্লাস দিয়ে আবার দশমিক দিবেন, আবার ব্র্যাকেট দিবেন, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবার এটা কাউন্ট হবে। মানে দশমিকের আগেরগুলাকে আলাদা বন্ধনীতে রাখবেন, দশমিকের পরেরগুলাকে আলাদা বন্ধনীতে রাখবেন, এতে করে আপনাদের জন্য সুবিধা হবে। তারপর 1 গুণ 2 যোগ, 1 গুণ 2 যোগ, 0 গুণ 2 যোগ, 1 গুণ 2 যোগ, 1 গুণ 2। তো এরকম ভাবে মূলত হয়েছে। এখন একটু খেয়াল করেন, এখান থেকে কিন্তু দশমিকের আগেরগুলা শেষ হয়ে গেছে গা। যেখান থেকে দশমিকের আগেরগুলা শেষ, মানে এই যে এই লাস্ট ওয়ানটা কাউন্ট হয়েছে, এখান থেকে বেজের উপরে মানে 2-এর উপরে হবে 0 পাওয়ার, এগুলো হচ্ছে পাওয়ার। 0 থেকে শুরু করবেন, পাওয়ার 0, এই যে 2-এর উপরে সবসময় বেজের উপরে হবে। যদি অক্টাল দিয়ে রূপান্তর করতে বলতো তাহলে 8-এর উপরে হইতো। 1 কাউন্ট উল্টা দিক থেকে কাউন্ট হবে, 0 ডান দিক থেকে কাউন্ট হবে, 0 1 2 3 4 5 6, এরকমভাবে কাউন্ট হতে থাকবে। আর দশমিকের পরেরগুলো মানে এখান থেকে মাইনাস পাওয়ার আকারে কাউন্ট হবে, এটাও 2-এর উপরে মানে বেজের উপর, -1 -2 -3 -4 -5। আশা করি এটা বুঝতে পারছেন আপনারা। এরকমভাবে আপনারা পাওয়ার দিয়ে নেবেন। তো এখন আমরা ক্যালকুলেশন করব কিভাবে, যেভাবে যেটা আছে ওইটা ওইভাবে ক্যালকুলেশন করব। 2-এর উপরে পাওয়ার আছে 6। ফার্স্টে আমরা
এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, পরবর্তীতে এই ব্র্যাকেটের কাজ করব। এটা হচ্ছে দশমিকের পরের সংখ্যা, এটা হচ্ছে দশমিকের আগের সংখ্যাগুলা, মানে এই পর্যন্ত সংখ্যা, তারপর এখান থেকে শুরু হয় এই পর্যন্ত শেষ হচ্ছে এই বন্ধনীতে। আচ্ছা, পাওয়ার যেহেতু 6 আছে ওইভাবে আমরা কি করব, কাউন্ট করব। আচ্ছা, যেইভাবে আছে ওইভাবে আমরা কি করব, 2কে পাওয়ার আছে 6, তো 2 পাওয়ার 6 লিখব আমরা। 2 পাওয়ার 6 বা 2-এর উপর পাওয়ার যদি 6 করেন আপনারা 64 আসে। পাওয়ার তো বুঝেনি, উপরে পাওয়ার থাকলে এই পাওয়ারটা করতে হয়। ক্যালকুলেটরে একটা চিহ্ন দেখবেন, এরকম চিহ্ন, 2 এরকম চিহ্ন, 6 ইকুয়াল দিলেই যে রেজাল্টটা বের হয় 64। এই 64 হচ্ছে এটা রেজাল্ট। 64কে আবার 1 দিয়ে গুণ দেন আপনি, 64 বের হয় কিন্তু, এই কারণে এখানে লিখব 64 যোগ, তারপর কি আছে, 2-এর উপর পাওয়ার 5 আছে, তো 2 পাওয়ার 5, পরবর্তীতে বের হয় 32। 1 দিয়ে গুণ দিলেও কিন্তু 32ই হয়, পাওয়ার করে গুণ দিয়ে দিবেন 1 দিয়ে, 32ই হয়। পরবর্তীতে 2কে আপনি 4 পাওয়ার করবেন, 2কে 4 পাওয়ার করে কোনো লাভ আছে আপনার, কারণ 0 দিয়ে গুণ দিতে হবে, 0 দিয়ে যেই সংখ্যাকেই গুণ দেন না কেন ওইটা 0ই হবে, এই কারণে আপনাদের পাওয়ার করার কোনো দরকার নেই, এখানে রেজাল্ট 0ই হবে, 0। পরবর্তীতে 2কে 3 পাওয়ার করেন, 2 পাওয়ার 3, এটা হবে 8, কারণ 1 দিয়ে গুণ দিলে 8ই আসে। আচ্ছা, এখানে আমি ইংলিশ আর বাংলা মিক্স করে নিছি। আচ্ছা, আপনারা বুঝে নেবেন যে পরবর্তীটা আমি ইংলিশে লিখছি, এগুলো সব বাংলাতে, কিন্তু পরবর্তীগুলো ইংলিশে লিখছি, এটা বুঝে নেবেন, এখন কাটতে গেলে অন্যরকম লাগবে। তো সেক্ষেত্রে 2-এর ওপর যদি পাওয়ার 2 থাকে, পাওয়ার করে কোনো লাভ নেই, আমাদের 0 দিয়ে গুণ দিতে হবে, এই কারণে এখানে 0ই হবে। পরবর্তীতে 2-এর ওপর পাওয়ার আছে 1, তার মানে 2ই হবে। যেই 100-র উপরে যদি পাওয়ার 1 থাকে তাহলে একই হয় রেজাল্ট, 100-র উপরে যদি পাওয়ার 1 থাকে একই হয় রেজাল্ট, এই কারণে 2-এর উপর যেহেতু, এই যে 2-এর উপর যেহেতু পাওয়ার 1 আছে, 2 হবে, আর 2কে 1 দিয়ে গুণ দিলে 2ই হয়, এখন 2 লিখলাম। পরবর্তীতে কি বলছে, 2-এর উপর পাওয়ার আছে 0। একটা কথা মনে রাখবেন, যদি 200-র উপরও পাওয়ার হয় 0, সেক্ষেত্রে এটা রেজাল্ট হবে 1ই, যেহেতু 2-এর উপর পাওয়ার আছে 0, এই কারণে রেজাল্টও হবে কি 1ই হবে, তো 1কে 1 দিয়ে গুণ দিলে হয় 1ই, এই কারণে এখানে 1 লিখলাম আমরা। ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ। পরবর্তীতে প্লাস দিয়ে, আচ্ছা এখানে প্লাস দিয়ে, যেহেতু এখানে জায়গা নেই, এখানে প্লাস দিয়ে এই যে এই ব্র্যাকেটের কাজগুলো আমরা করব। আচ্ছা, মাইনাস পাওয়ারের নিয়ম হচ্ছে, দেখেন এটার উপর কি আছে, 2-এর ওপর মাইনাস পাওয়ার আছে, কখনো মাইনাস পাওয়ার যদি থাকে, আচ্ছা এটা আমি রাফ করি এই পাশে আপনাদের সুবিধার্থের জন্য, কখনো মাইনাসের ওপর যদি বা কোনো সংখ্যার ওপর যদি মাইনাস পাওয়ার থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব, মাইনাসের জন্য 1 ভাগ নিব, এই যে সবসময় উপরে 1 হবে, আর হচ্ছে এই 2-এর ওপর যেহেতু মাইনাসের জন্য সবসময় 1 নিব, আর 2-এর ওপর যেহেতু -1, এই কারণে এই 2-এর ওপর পাওয়ার 1 নিব। আশা করি বুঝতে পারছেন। তো 2-এর ওপর পাওয়ার 1 করলে 2ই হয়, আর এখানে 1ই হবে। 2-এর ওপর পাওয়ার 1 করলে কি হয়, 1 হয়, আর এখানে 1ই হবে, তার মানে এটা হবে 1/2 যোগ, এটা করলাম, এতটুকু করলাম। পরবর্তীতে কি আছে, 2-এর ওপর পাওয়ার 2, 2-এর ওপর পাওয়ার 2 করলে এই মাইনাসের জন্য আমরা কি করব, 1 নিবে, যে মাইনাসের জন্য 1 নিলাম। পরে 2-এর ওপর কি আছে, পাওয়ার আছে না, পাওয়ার কি আছে, 2 আছে, এই যে এখানে 2 হবে। আশা করি বুঝতে পারতেছেন। তো 2-এর ওপর পাওয়ার যদি করেন আপনারা, 2 পাওয়ার 2, 2 পাওয়ার 2 আসে 4, তাহলে 1/4 হবে, এখানে 1/4 হবে, প্লাস পরবর্তীতে কি আছে, 0 আছে। আচ্ছা, এটাকে গুণ দিলে কিন্তু এই 1/4ই বের হয়, যা আছে তাই বের হয়, এই কারণে আমরা এই সংখ্যাগুলি এখানে বসালাম, কিন্তু এখানে পাওয়ার করার কোনো দরকার নাই, কারণ এখানে 0 আছে, আর 0কে গুণ দিলে 0ই হয়, এই কারণে ডিরেক্ট 0 বসায় দিবেন, আপনারা গুণ করবেন না। পরবর্তীতে কি আছে, 2-এর উপর -4 আছে, তো এটা রাফ করবেন কীভাবে, 2-এর উপর যেহেতু -4 আছে, তো মাইনাসের কারণে 1 নেবেন, আর এই যে 2 যেহেতু পাওয়ার 4 আছে, এই 2-এর উপর পাওয়ার 4 হবে, তো 2 পাওয়ার দিবেন 4, কত হয় 16, এটা হবে এরকম 1/16, এটা হবে 1/16।
আচ্ছা, এই লাইনটা আমি ভুলক্রমে ইংলিশে লিখে ফেলছি, আপনারা এটা ঠিক করে নেবেন। কাটতে মন চাচ্ছে না, যেহেতু বাংলাতে লিখছি, সবগুলো বাংলাতে আপনাদের লিখতে হবে গণিত সংখ্যায়। পরবর্তীতে আবার কি আছে, যোগ দিবেন। এটা পাওয়ার আছে 5 পাওয়ার আছে, তাইলে মাইনাসের জন্য 1 নেবেন। আর হচ্ছে 5 পাওয়ার থাকলে কি হয়, এরকম হবে 2-এর উপর পাওয়ার 5, তো 2 পাওয়ার হচ্ছে 5, কত বেরোয় 32, তো এখানে হবে 32, 1/32। এখন আপনারা ক্যালকুলেশন করেন, এটা যেভাবে আছে সেইভাবে যোগ করে দেন। 64 যোগ 32 যোগ, এটা হচ্ছে 8 যোগ 2 যোগ 1, এটা হয় 107 দশমিক। এখন এই দশমিকের মানগুলো আমরা বসাবো। কিভাবে বসাবো দশমিকের মানগুলা, দেখেন কিভাবে বসাই। 1/2 কত আসে, 1/2, আচ্ছা 107 দিয়ে প্লাস দিয়ে দিবেন আপনারা। এটা ধরেন দশমিকের সাইডটা 0.5 আসে, যোগ 1/4 আছে, 1/4 আছে, তো আপনারা 1/4 দিবেন, 1/4 আসে 0.25 যোগ, এটা তো 0, আচ্ছা এটা কিছুই হবে না, এটা তো 0 থাকবে। তারপর 1/16 দিবেন, 1/16 দিলে বের হয় 0.0625। তারপর 1/32 দিবেন, যেটা বেরো এটা লিখে দিবেন, 1/32 0.03125। যেই সংখ্যাগুলো বের হয় এই সংখ্যাগুলো যোগ করে দিবেন একসাথে, যেহেতু যোগ আকারে আছে যোগ করে দিবেন। যোগ 0.0625 যোগ 0.25 যোগ 0.5, আচ্ছা এখানে বের হয় 107 প্লাস 0.84375, এই দুইটা যোগ দিবেন। এটার সাথে 107কে যদি যোগ দেন তাহলে রেজাল্ট আসবে 107.84375। এটা হচ্ছে আপনাদের দশমিক সংখ্যায় রূপান্তর। যেহেতু দশমিকে রূপান্তর করতে বলছে, রূপান্তর করে আপনারা এরকম বেস দিয়ে দিবেন 10। আশা করি বুঝতে পারছেন। যদি অক্টাল সংখ্যা থেকে দশমিকে রূপান্তর করতে বলতো তাহলে এখানে 8 হইতো। তাছাড়া নিয়ম এক, পাওয়ার যেভাবে দিচ্ছেন এইভাবে 0 থেকে ডান দিক থেকে আসবে, আর 0-র পরে পরবর্তী ওই যে দশমিকের পরবর্তীগুলা মাইনাস পাওয়ার আকারে যাবে। আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে মূলত আপনারা বাইনারি থেকে, অক্টাল থেকে, হেক্সাডেসিমেল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারেন। তো আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিব আপনাদের, হোমওয়ার্কটা তুলে নেবেন আপনারা। আচ্ছা আমি একটা হোমওয়ার্ক দিই আপনাদেরকে, এই হোমওয়ার্কগুলো অবশ্যই করে নিয়ে আসবেন আপনারা। HW, আর আপনারা যদি ক্লাসে জয়েনও না করেন আমি অবশ্যই রেকর্ড ভিডিও দিয়ে দিব, আপনারা অবশ্যই রেকর্ড ভিডিওগুলো দেখবেন। আজকে সমস্যার কারণে আমি লাইভ ক্লাসটা নিতে পারি নাই, এই কারণে আমি রেকর্ড করে রাখতেছি। এই রেকর্ডটা আপনারা অবশ্যই দেখে নেবেন। ধরেন একটা সংখ্যা দিলাম 3, 6, 5, এখানে 3 সংখ্যা পরে, তার মানে দশমিক বসবে 3 সংখ্যা পরে গুণ করার পরে। দশমিককে বাইনারি করো, বাইনারি করতে বলছে। তারপর ধরেন 2 নম্বরে বললো 7, 5, এটা একটা সংখ্যা ধরেন 7, 5, 9.3510কে অক্টাল করতে বলল। 3 নম্বর বলছে 765.368কে দশমিকে রূপান্তর করো। ওই যে ওই নিয়ম, যে নিয়মটা এখন শিখালাম একটু আগে। তারপর ধরেন বলল A9D দশমিক EC
16কে দশমিক করো। এটা হচ্ছে 16 দিয়ে গুণ হবে প্রত্যেকটা। তো এটা আপনারা লিখে রাখেন, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, আইসিটি ক্লাসটা এই পর্যন্ত। এখন হিসাব বিজ্ঞান ক্লাসটা হবে। যাদের শুধু আইসিটি আছে তারা চলে যেতে পারেন, এখন হিসাব বিজ্ঞান ক্লাসটা নেওয়া হবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আচ্ছা, গত ক্লাসে আমি দেখাইছিলাম চ্যাপ্টার 8-এর পার্ট 1, যেটা ছিল 1 নম্বর সৃজনশীল। আমি সলভ করে দিয়েছিলাম, মাত্র 2টা সূত্র আপনাদের মনে রাখতে হবে, সেটা আমি বলছিলাম। তো এখানে হচ্ছে 2 নম্বর সৃজনশীল। এটার ক্ষেত্রেও ওই সূত্রগুলো প্রয়োগ করতে হবে আপনাদের। সেটা হচ্ছে প্রথমে বলছে অবচয়ের হার। এই অবচয়ের হারটা আপনাদের সূত্র অনুযায়ী প্রয়োগ করতে হবে। আমরা জানি দুইভাবে অবচয়ের হার হয়ে থাকে, বা দুইভাবে অবচয়ের হারটা নির্ণয় করা হয়ে থাকে। 1 নম্বর হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করতে বলে, আর 2 নম্বর হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করতে বলে। তো এখানে বলেই দিয়েছে যে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করতে। তো অবচয়ের হার নির্ণয়ের সূত্রটা কি? যদি সরলরৈখিক পদ্ধতি বলি সেক্ষেত্রে সূত্র হচ্ছে 100% ভাগ আয়ুষ্কাল। এতটুকু করলেই আমাদের অবচয়ের হারটা নির্ণয় হয়ে যায়। আর ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে সরলরৈখিকের সাথে শুধু 2 দিয়ে গুণ দিলেই চলে। সরলরৈখিকে যেভাবে করো ওইভাবেই শুধু 2 দিয়ে গুণ হবে, মানে 100% ভাগ আয়ুষ্কাল ইন্টু 2। তো প্রথমে আমরা একটা কোশ্চেন দিয়ে সেটা পড়ি। নাফিসা কোং 1 জানুয়ারি 2020 সালে 1,50,000 টাকায় একটি যন্ত্রপাতি ক্রয় করে। যন্ত্রপাতির আনুমানিক আয়ুষ্কাল 10 বছর এবং আয়ুষ্কাল শেষে এর ভগ্নাবশেষ মূল্য হবে 50,000 টাকা। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করা হয় এবং হিসাব বছর শেষ হয় 31 ডিসেম্বর তারিখে। আচ্ছা, এখানে বলেই দিছে যে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে, তার মানে সম্পূর্ণ অঙ্কটা করতে হবে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, অনেকেই চিন্তা ভাবনা করতে পারেন যে আমি বলছিলাম সপ্তাহে 3 দিন 1 ঘন্টা করে ক্লাস নিব, বাট রেকর্ড ভিডিওতে তো 1 ঘন্টা উঠে না। রেকর্ড ভিডিওতে কিভাবে 1 ঘন্টা উঠবে? কারণ আমি তো ভিডিওগুলো করার পর এডিট করে তারপর ইউটিউবে ছাড়া হয়, মানে বিভিন্ন কাট করা হয়। যে সকল বিষয়গুলো দরকার পড়ে না ওইগুলো কাট করে, যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় বা যখন আমি পড়াচ্ছি বা শিক্ষা দিচ্ছি সেই বিষয়গুলো আমি এখানে তুলে ধরি। আশা করি বুঝতে পারছেন। তাছাড়া আমি ভিডিও এডিট করে তারপর দেই, যার কারণে যে বাড়তি যেই কথাগুলো হয় ওইগুলো আমি কেটে দিই। বুঝতে পারছেন? এই কারণে মূলত এখানে গুরুত্ব দেওয়া হয় না, মানে এই কারণে ভিডিওগুলো খুব ছোট করা হয়, যাতে করে আপনাদের জন্য ইজি হয়। আপনাদের টেনে টেনে দেখতে হবে না, না টেনে যেন সম্পূর্ণটা দেখতে পারেন। এই কারণে মূলত আমি কাট শিফট করেই তারপর আপনাদেরকে দিয়ে থাকি, ইউটিউবে ছেড়ে থাকি। তো ক্লাসগুলো কন্টিনিউ করলে আপনাদের জন্য বেটার হবে। আর আমি তো বলি যে আপনারা অবশ্যই ক্লাসটা কন্টিনিউ করবেন, কারণ দেখা যায় যে কোনো একটা কোশ্চেন করলেন, ওই কোশ্চেনটা যদি সরাসরি আপনি লাইভ ক্লাস করে করেন তাহলে সুবিধা হবে। হ্যাঁ, আপনি এমনি তো রেকর্ড ভিডিও দেখেও আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে বলতে পারেন যে স্যার আমি এটা বুঝি নেই, পরবর্তীতে আমি আপনাকে বুঝিয়ে দেবো। বললাম না, সবসময় সাপোর্ট পাবেন আমার কাছ থেকে। আর এইটা ভাইবেন না যে কেউ শুধু আমার ইউটিউব চ্যানেলেই তো আমি ভিডিওগুলো ছাড়তেছি, সেক্ষেত্রে শুধু ইউটিউব থেকে দেখে নিলেই চলবে। তো আমি ক্লাস 1টা হচ্ছে ওইটা শো এর জন্য জাস্ট আমি ইউটিউবে শো করে রাখছি। ওইটা জাস্ট অন্যান্য মানুষরা যাতে এসে দেখে পরবর্তীতে যেন অন্যান্য ক্লাসগুলো করার জন্য উদ্যোগ নেয় বা অন্যান্য ক্লাসগুলো করতে চায়, এই কারণে আমি এগুলা শো করে রাখছি। বাট নেক্সট যে ভিডিওগুলো আমি ইউটিউবে ছাড়বো সেগুলো লিঙ্ক আমি যাদেরকে দিব তারাই পাবে ভিডিও, তাছাড়া অন্য কেউ ভিডিও পাবে না। সবার জন্য হাইট থাকবে ভিডিও, কারণ এতে তো আমার ক্ষতি, বুঝতেই তো পারতেছেন। তো সেক্ষেত্রে তো সবাই আমাকে মাসে মাসে বেতন না দিয়ে আমার ইউটিউব চ্যানেলেই ঘুরলেই সেক্ষেত্রে পেয়ে যাবে ভিডিওগুলা, এমন না। আমি লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্কের মধ্যে যারা যারা ক্লিক করবে তারাই ভিডিওগুলো দেখতে পারবে। আমি তাদেরকে লিঙ্ক দিব যারা আমার ক্লাসগুলোতে জয়েন থাকবে, যারা কন্টিনিউ করবে। প্রথম 1 মাস আমি দেখব যে কারা কারা ক্লাসে জয়েন করতে চায়। মাস শেষ হলে আমি অবশ্যই সবাইকে মেসেজ দিয়ে বলবো যে কারা কারা জয়েন করতে চান,
তাদেরকে আমি ক্লাস করাবো, আর তাদের কাছ থেকে আমি বেতন কন্টিনিউ করব। আশা করি বুঝতে পারছেন। আমার কাছে যদি ক্লাস করতে থাকেন আপনি একদম এইচএসসি পরীক্ষা পর্যন্ত একটা সাপোর্ট পাবেন। শুধু অ্যাকাউন্টিং আর আইসিটি যে পড়াচ্ছি এই কারণে এই দুইটাকে সাপোর্ট করে, বিষয়টা এরকম না। আপনি যে কোনো সাবজেক্টের কোশ্চেন আমাকে করতে পারেন, ইংলিশ বাদে, কারণ আমি ইংলিশটা পড়াই না, আমি ইংলিশের টিচার না। আপনি বাংলা হোক, ওই কমার্সের মার্কেটিং ম্যানেজমেন্ট, ফাইন্যান্স বা অন্যান্য বিষয় হোক, ওইগুলার কোশ্চেন করেন, কোনো প্রবলেম নেই। যে কোনো সময় টপিক বিষয়ে কোশ্চেন করতেই পারেন। আমি শুধু অঙ্কগুলাকে গুরুত্ব দিই কেন, কারণ অঙ্কগুলাতে হচ্ছে পুরো পাকা নাম্বার। অঙ্কগুলাতে ধরেন 70-এ পরীক্ষা হলে 70-এ 70 পাওয়া যায়, এই কারণে অঙ্কতে আমি গুরুত্ব দিই বেশি। আর রিটেন যদি 70 মার্কের হয় আপনি কিন্তু 70-এ 70 পেতে পাবেনই না 70-এ 70। কিছু না কিছু আপনার কাটবে, হুবহু বইয়ের ভাষাও যদি লিখে আসেন কিছু না কিছু আপনার কাটবেই। এখন আমি অঙ্কতে গুরুত্ব দিই বেশি, থিওরিগুলো আমি পড়ায় দেই, যেগুলো গুরুত্বপূর্ণ থিওরি ওইগুলো। আর আমি আপনাদেরকে শর্ট সাজেশন দিব, মার্কেটিং ম্যানেজমেন্ট, আইসিটি, এগুলোর উপর শর্ট সাজেশন দিব। ওই শর্ট সাজেশন থেকে অনেক অনেক কমন পাবেন আপনারা, আমি গুরুত্ব দিয়ে বলতেছি। এই কারণে আমার ক্লাসগুলোতে যথাসম্ভব জয়েন থাকার চেষ্টা করবেন। আর যদি জয়েন নাও থাকেন রেকর্ড ভিডিও পেয়ে যাবেন। অবশ্যই প্রত্যেকের ইনবক্সে রেকর্ড ভিডিও পেয়ে যাবেন, রেকর্ড ভিডিওগুলো দেখে নেবেন। রেকর্ড ভিডিও দেখলে আপনাদের ক্লাস কমপ্লিট হয়ে যাবে, কারণ আমি ওই রকমভাবেই রেকর্ড ভিডিও তৈরি করে থাকি। আচ্ছা, তো আমি সরাসরি অঙ্ক করাচ্ছি। ক নম্বর বলছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করতে। তো আমি বলছিলাম ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয়ের সূত্রটা কি? 100% ভাগ আয়ুষ্কাল ইন্টু 2। তো 100% ভাগ আয়ুষ্কাল ইন্টু 2, এখানে এই যে সেম সূত্রটাই লিখলাম, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার। অবশ্যই এই টাইটেলটা সাজা নেবেন, অনেকে টাইটেল সাজায় না, সবাই টাইটেল সাজাবেন। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয়, অবচয়ের হার ইকুয়াল 100% ভাগ আয়ুষ্কাল ইন্টু 2। এখানে খুঁজেন আয়ুষ্কাল কত, আয়ুষ্কাল হচ্ছে 10 বছর। তো এই কারণে 100% ভাগ 10 দিছে আর ইন্টু 2 দিছে। তারপর 100% থেকে 10 ভাগ দিলে হয় 10%, ক্যালকুলেশন করলে বুঝতে পারবেন। আর ইন্টু 2 হয় 20%। এটাই হচ্ছে অবচয়ের হার। ক নম্বরটা ক্লিয়ার? আচ্ছা, এখন খ নম্বরটা দেখি কি বলছে। প্রথম 3 বছরের অবচয়ের তালিকা তৈরি করো। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এই কোশ্চেনটা অবশ্যই আসবে যদি এই অধ্যায় থেকে কোশ্চেন এসে থাকে। অবচয়ের তালিকা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, বা অবচয় সারণীও বলে থাকি এটাকে আমরা, এটা মনে রাখবেন। অবচয় তালিকা অথবা অবচয় সারণী এটা একই কথা। খ নম্বরটা, তো প্রথম 3 বছর অবচয় সারণী তৈরি করতে বলছে, বাট আমাদের অঙ্কটা শুরু করছে 2020 সালে। তাহলে কত সালের করতে হবে? প্রথম 3 বছরের 2020, 2021, 2022, এই 3 বছরের তালিকা তৈরি করতে হবে আমাদের। তো দেখি কিভাবে সাজাইছে এখানে। আমি যেভাবে ছক করব, আমি যেভাবে অঙ্কের নিয়ম দেখাবো ওই নিয়মে অঙ্ক করবেন, কেউ কাটবেন। আমি গুরুত্ব দিয়ে বলতেছি, গাইডের নিয়ম ফলো করতে যাবেন না বা বইয়ের নিয়ম ফলো করতে যাবেন না। বইয়ে অনেক হিজিবিজি করে লেখা, আমি আপনাদের জন্য শর্টকাট করে দিছি। তো এখানে সাজাবেন প্রথম 3 বছরের অবচয় তালিকা। বছরের শুরুর ক্রয়মূল্য, অবচয়ের হার, অবচয়, পুঞ্জীভূত অবচয়, বছর শেষের ক্রয় মূল্য। এইভাবেই মূলত ছকটা সাজাবেন সব সময়, অন্য কিছুই লাগবে না, এইভাবে করবেন সব সময়। তো বছর কোনগুলো? ওই যে বলছি 2020 সাল, 2021 সাল, 2022 সাল, মানে যখন থেকে শুরু সেখান থেকে 3 বছর কাউন্ট করবেন। তারপর বছর শুরুর ক্রয় মূল্য কত? 2020 সাল থেকে শুরু করি একদম। দেখেন 2020 সালে ছিল বছর শুরুর ক্রয় মূল্য হচ্ছে 1,50,000 টাকা। 1,50,000 টাকাকে কী করছে আমরা বছর শুরু ক্রয় মূল্যর ঘরে লিখছি। অবচয়ের হার কত বের হয়েছিল? 20%। যদি কখনো কত অবচয়ের হার নির্ণয় করতে নাও বলে সেক্ষেত্রেও রাফে অবচয়ের হারটা নির্ণয় করে নেবেন, কারণ এই অঙ্কটা করতে গেলে অবচয়ের হারটা অবশ্যই লাগবে। এই কারণে অবচয়ের হারটা নির্ণয় করে নেবেন আলাদাভাবে। তারপর অবচয়টা বের করছে কীভাবে? এই 1,50,000-এর ওপর আপনি 20% করেন। 1,50,000-এর ওপর 20% করলেই 30,000 টাকা বের হয়। এটাই হচ্ছে অবচয়। আর পুঞ্জীভূত অবচয়, প্রথম বছরে পুঞ্জীভূত অবচয় আর অবচয় একই বসে, মানে অবচয় 30,000 টাকা, পুঞ্জীভূত অবচয় সেম 30,000 টাকাই হবে। আর বছর শেষের ক্রয়মূল্য কত হয়? এই যেই দেখতেছে না বছর শুরুর ক্রয়মূল্য, এইটা থেকে অবচয় বিয়োগ করবেন। খেয়াল করে দেখেন, এই 1,50,000 থেকে, মানে বছর শুরুর যে ক্রয়মূল্য থাকবে 1,50,000, এই 1,50,000 থেকে 30,000 বিয়োগ করবেন, মানে অবচয় বিয়োগ করবেন। কখনো কেউ পুঞ্জীভূত অবচয় বিয়োগ করতে যাবেন না,
অবচয় বিয়োগ করবেন। তো অবচয় বিয়োগ করলে আসে 1,20,000 টাকা। আশা করি বুঝতে পারছেন। কারণ প্রথম বছর অবচয় আর পুঞ্জীভূত অবচয় সেম থাকে, কিন্তু পরবর্তী বছরগুলোতে যে পুঞ্জীভূত অবচয়গুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়, এই কারণে অবচয়টা বিয়োগ করবেন। এই যে 1,20,000 আসছে। তারপর 2021 সালে আমরা যাই। আচ্ছা দেখেন 2021 সালে কিন্তু কোশ্চেনের মধ্যে কোনো যন্ত্রপাতি ক্রয় করে নাই, বছর শুরুর ক্রয় মূল্য নাই। তাহলে 2021 সালের বছর শুরুর ক্রয় মূল্য কোনটা লিখছে? এই যে 2020 সালের বছরের শেষের ক্রয় মূল্য যেটা হয়েছিল 2021 সালেরও বছরের শুরুর ক্রয় মূল্য সেইটাই হবে, 1,20,000 টাকা। তো এই নিয়মেই করতে হবে। যেহেতু বছরের শুরুর ক্রয় মূল্য দেয়া নাই, কোশ্চেন করতে পারেন যদি দেয়া থাকে তখন কিভাবে করব, ওরকম টাইপের অঙ্ক আমি সামনে করাবো। পরবর্তী ক্লাসে এরকম টাইপের অঙ্ক করাবো, নেক্সট ক্লাসে আপনারা পেয়ে যাবেন। সেই ক্লাসে আপনারা বুঝে নেবেন যদি এরকম বছরের দ্বিতীয় বছরে যদি ক্রয়মূল্য দেয়া থাকে তাহলে কিভাবে কাজ করব। বাট এই ক্ষেত্রে দেয়া নেই, সেক্ষেত্রে আমরা কী করব, বছরের শেষের ক্রয়মূল্যটা নিব, নিয়ে এইটার ওপর আবার 20% করব। 1,20,000-এর ওপর 20% করলে আসে 24,000 টাকা অবচয়। এখন পুঞ্জীভূত অবচয়টা কিভাবে করছি আমরা দেখেন। এখন কিভাবে পুঞ্জীভূত অবচয়টা নির্ণয় করছি, এই যে এই পাশে 30,000, এই পাশে 24,000, এই দুইটা আড়াআড়ি যোগ করবেন। 30,000 আর 24,000 আড়াআড়ি যোগ করলে আসে 54,000 টাকা। এই যে 54,000 টাকা এইভাবে হয়েছে। আশা করি বুঝতে পারছেন। প্রথম অবচয়টা যেই টাকাই হবে পুঞ্জীভূত অবচয় সেম টাকাই হবে, বাট দ্বিতীয় অবচয়ের ক্ষেত্রে কোনাকুনি যোগ হয়। এই 30,000 আর 24,000 যোগ হয়ে 54,000 হয়েছে। তারপর কি বলছিলাম আমি, অবচয় বিয়োগ করতে হবে। বছর শুরুর ক্রয় মূল্য ছিল কত? 1,20,000, এটা থেকে 24,000 বিয়োগ দিবেন, নট 54,000। অবচয় বিয়োগ দিবেন, অবচয়। তো 1,20,000 থেকে 54,000 টাকা বিয়োগ দিলে আসে 96,000 টাকা। এই 96,000 টাকাই হচ্ছে বছর শেষের ক্রয় মূল্য। তো 2022 সালে আবার কি হবে, এই বছর শেষের ক্রয় মূল্যই হবে 2022 সালের শুরুর ক্রয় মূল্য। এই যে দেখতে পাচ্ছেন এখানে 96,000 টাকা ছিল, এখানেও 96,000 টাকাই হয়েছে। এটার উপর আবার সেম 20% করেন। 20% করার পরে কি হয়, 19,200 টাকা হয়। 19,200 টাকার সাথে 54,000 টাকা যোগ করেন। 54,000 টাকা যোগ করার পর রেজাল্ট আসে 73,200। তারপরে এই 96,000 টাকা থেকে অবচয় বিয়োগ করবেন। বারবার বলতেছি অবচয় বিয়োগ করতে হবে। অবচয় বিয়োগ করার পর রেজাল্ট আসে 76,800 টাকা। এইটাই হচ্ছে আমাদের অবচয় সারণী বা অবচয় তালিকা। আশা করি বুঝতে পারছেন। এটাই অবচয় সারণী, অবচয় তালিকা। খ নাম্বার শেষ। গ নাম্বার দেখি আমরা। গ নাম্বার বলছে যে প্রথম 3 বছরের যন্ত্রপাতি হিসাব এবং পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতি হিসাব প্রস্তুত করে। তার মানে যন্ত্রপাতি হিসাব আর হচ্ছে পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করতে বলছে। তো আমি বলছিলাম মাত্র 3টা জাবেদায় এই হিসাবগুলো করা হয়। খতিয়ান করতে গেলে শুরুতেই আপনাদের জাবেদা লাগবে। জাবেদা ছাড়া আপনি সহজে খতিয়ান করতে পারবেন না। এই কারণে অবশ্যই জাবেদার কথা বলতেছি আমি, অবশ্যই জাবেদা লাগবে। আচ্ছা, খতিয়ান করতে গেলে জাবেদা জানা লাগে, এটা সকলেই জানেন। এই কারণে এই অঙ্কের ক্ষেত্রে আমি মাত্র 3টা জাবেদা বলছিলাম। 1 নম্বর হচ্ছে যন্ত্রপাতি হিসাব ডেবিট বা মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। 2 নম্বর অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয়, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। 3 নম্বর হচ্ছে আয় সারাংশ ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। তো এই 3টা জাবেদার উপর বেস করে আমাদের খতিয়ান করতে হবে, যেহেতু মেশিন হিসাব বা যন্ত্রপাতি হিসাব প্রস্তুত করতে বলতে অনেক সময় মেশিন থাকে, অনেক সময় যন্ত্রপাতি থাকে, এই দুইটাই বেশিরভাগ থেকে থাকে। তো প্রথম 3 বছর যেহেতু নির্ণয় করতে বলছে, দেখেন কিভাবে করা হয়েছে এখানে। আচ্ছা, শুরুতে আমি বলে নেই যে যন্ত্রপাতি কিন্তু একবারই কিনছে, সেটা হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখে 2020 সালে 1,50,000 টাকা দিয়ে কিনছে। তো 1,50,000 টাকাই 3 বছরেই হবে, মানে 2020 সালেও 1,50,000 টাকাই হবে যন্ত্রপাতি, 2021 সালেও 1,50,000 টাকা হবে যন্ত্রপাতি, 2022 সালেও 1,50,000 টাকাই হবে যন্ত্রপাতি। আশা করি বুঝতে পারছেন। জাবেদার ক্ষেত্রে এইভাবেই হয়। এখন বলতে পারেন যে এই যে এখানে উল্লেখ আছে এইগুলা কোথায় পেলাম? এইগুলা তো মূলত আমরা অবচয় সারণী প্রস্তুত করছি। যেহেতু অবচয় সারণী আমরা প্রস্তুত করছি, তো অবচয় সারণী থেকে তো আমরা এই যন্ত্রপাতির টাকাগুলা নিব না। যন্ত্রপাতির যে মেন টাকা ওইটা হচ্ছে 1,50,000 টাকা। এই টাকাই হবে 3 বছর। কারণ নতুন করে কিন্তু কিছু বলেন, এটা অবচয় সারণী তৈরি করছি দেখে
বছরের শুরুর ক্রয় মূল্য হয়েছে 1,20,000, 96,000, 1,50,000। বাট শুরুতে কিন্তু কিনছে 1,50,000 টাকা দিয়ে, তার মানে এটাই কাউন্ট হতে থাকবে সবসময়। যদি বলে প্রথম 5 বছর 1,50,000ই হবে। আর জাবেদা তো জানেনি, সেম জাবেদা, যন্ত্রপাতি ডেবিট, নগদান ক্রেডিট, বা যন্ত্রপাতি ডেবিট, ব্যাংক ক্রেডিট। ব্যাংক হিসাব লিখলে বেটার হয়, আমি নগদান হিসাব লিখছি, আপনারা ব্যাংক হিসাব লিখবেন। তো যেহেতু খতিয়ান প্রস্তুত করতে বলছে, আপনারা বুঝেই গেছেন যন্ত্রপাতি হিসাব আর হচ্ছে পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করতে, তার মানে সাধারণ খতিয়ান। নাফিসা কোংয়ের সাধারণ খতিয়ান চলমান জেড ছক। আপনারা যেই ছকের মাধ্যমে ওই ছকের মাধ্যমেই করতে পারেন। টি ছকের মাধ্যমে করা যায়, চলমান জেড ছকের মাধ্যমে খতিয়ান করে যায়, এটা আপনারা জানতে পারছেন। তো চলমান জেড ছকের মাধ্যমেই করবেন, কারণ এটাতে কোনো ব্যালেন্স বিডিসিডি লেখা লাগে না। এটা আপনারা শুরুর ক্লাসেই জেনে গেছেন, মানে প্রথম ক্লাসে আমি আলোচনা করছিলাম। তো যেহেতু যন্ত্রপাতি হিসাব প্রস্তুত করতে বলছি, 2020 সালে জানুয়ারি 1-এ আমি কি বলছি, বিপরীত এন্ট্রির নাম হয় সবসময় খতিয়ান করতে গেলে। এখানে ব্যাংক হিসাবও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু যন্ত্রপাতি হিসাব প্রস্তুত করতেছেন, যন্ত্রপাতি হিসাব ডেবিট না ক্রেডিট ওইটা দেখতে হবে। যন্ত্রপাতি হিসাব কিন্তু ডেবিট হয়, এই কারণে 1,50,000 টাকা ডেবিট করে আমি লিখছি। বাট বিপরীত এন্ট্রির নাম লিখতে হবে নগদান হিসাব বা ব্যাংক হিসাব, যেটা লিখেন। 2020 সালের কাজ শেষ। ডেবিট টাকার ঘরে হবে আর হচ্ছে ডেবিট ব্যালেন্সের ঘরে হবে। আমি বলছি যদি ডেবিট টাকার ঘরে হয় সবগুলা ডেবিট ব্যালেন্স হবে, যদি ক্রেডিট টাকার ঘরে হইতো প্রথম টাকা, তাহলে সব ক্রেডিট ব্যালেন্সের মধ্যে হইতো। এটা আমি প্রথম ক্লাসে আলোচনা করছি, যারা দেখেন অবশ্যই দেখে নেবেন। 2021 সালে বলছে জানুয়ারি 1 নগদান হিসাব সেম টাকায় 1,50,000, 1,50,000। এখন আপনারা বলতে পারেন যে আমি একটা রুলস বলছিলাম যে ডেবিটে সবসময় যোগ হয়, ক্রেডিটে সবসময় যোগ হয়, বাট এখানে তো ডেবিট আছে, এখানে তো ডেবিট আছে, এটা কেন যোগ হয়নি? আচ্ছা, এই অঙ্কটার নিয়ম হচ্ছে কি, যদি যে সাল এক সাল থাকে না, এক সাল থাকলে যেই টাকাগুলো যেই সালে নির্দিষ্ট করা, ওই টাকাগুলো ওই সালেরই হবে। যেমন এখানে 2020 সালে নির্দিষ্ট করে 1,50,000, তার মানে 1,50,000 পর্যন্ত এখানে শেষ হয়ে গেছে। 2021 সালে আবার নগদান 1,50,000, এখানে শেষ হয়ে গেছে 21 সালেরটা। 2022 সালে আবার নগদান হিসাবে 1,50,000, এখানে শেষ হয়ে গেছে, মানে একটার সাথে আরেকটা মিলবে না। কিন্তু পুঞ্জীভূত অবচয়ের ক্ষেত্রে নিয়ম আলাদা। পুঞ্জীভূত অবচয়ের ক্ষেত্রে শুধু যেই সালই থাকুক না কেন, ডেবিটে যোগ হয়, ক্রেডিটে যোগ হয়, ওই নিয়মটা ফলো করতে হবে শুধুমাত্র পুঞ্জীভূত অবচয় নির্ণয়ের ক্ষেত্রে। তাছাড়া যন্ত্রপাতি নির্ণয় করেন বা অবচয় নির্ণয় করেন, কোনটার ক্ষেত্রে এরকম নিয়ম হয় না। বলতে গেলে শুধুমাত্র পুঞ্জীভূত অবচয়ের ক্ষেত্রেই, মানে এই অধ্যায়ের পুঞ্জীভূত অবচয়ের ক্ষেত্রে এই নিয়মটা ফলো হয়। তাছাড়া অন্য কোনো অঙ্কের ক্ষেত্রে হয় না, বা অন্য কোনো হিসাবের খতিয়ান করতে গেলে হয় না। দেখছেন, এটা 1,50,000 ছিল, এখানেও 1,50,000, এটা 1,50,000 ছিল, এখানেও 1,50,000ই হয়েছে। দুইটা মিলে কিন্তু 3 লক্ষ হয় নাই। যদি করতে যান তাহলে কিন্তু ভুল হবে, আমি বারবার বলতেছি, এটা খেয়াল রাখবেন। তো এটার ক্ষেত্রে সেম নগদান হিসাব 1,50,000 টাকা ছিল, এই যে 1,50,000ই হয়েছে, এটা কোনো যোগ হবে না পাশাপাশি, বা ডেবিটে যোগ হবে না। আশা করি যন্ত্রপাতি হিসাবটা বুঝতে পারছেন। পরবর্তীতে বলছে পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করতে, এই যে পুঞ্জীভূত অবচয় হিসাব এখানে লিখবেন, সেম ছকটা তো আপনারা জানেন। এটা আর কি দেখাবো, প্রথম ক্লাসে দেখাইছি, দেখে নেবেন অবশ্যই এটা জাবেদা জানেন, অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, একটা মাত্র জাবেদা, বিপরীত জাবেদা, সেটার নাম হয় অবচয় হিসাব। তো পুঞ্জীভূত অবচয়ের হিসাব যেহেতু করতেছি আমরা, পুঞ্জীভূত অবচয়ের খতিয়ান যেহেতু করতেছি আমরা, পুঞ্জীভূত অবচয় ডেবিট না ক্রেডিট ওইটা আমাদের দেখতে হবে। যেহেতু পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, এই কারণে ক্রেডিট পাশে টাকাটা লিখছি, অবচয় হিসাব লিখে ক্রেডিট ব্যালেন্সে এই সবগুলো বসবে, কারণ প্রথমটা ক্রেডিট টাকা বসছে এই কারণে। পরবর্তী তারিখে এই যে প্রথম তারিখে কী হয়েছিল, অবচয় হিসাব 30,000 টাকা হয়েছিল। কোথায় পেলাম এই অবচয় হিসাব 30,000 টাকা? এখন অবচয় সারণী থেকে অবচয়গুলো নেবেন। এই যে অবচয় সারণীতে প্রথম বছর 2020 সালে ছিল অবচয় হিসাব 30,000 টাকা না, এই 30,000 টাকা অবচয় সারণী থেকে নিতে হবে। কিন্তু শুরুর ক্রয়মূল্য বা মেশিনের যে টাকাটা বা যন্ত্রপাতির যে টাকাগুলা, ওইটা শুধু 1,50,000 নেবেন, এখান থেকে নেবেন না, শুধু 1,50,000 টাকায় নেবেন, বাকিগুলা নেবেন না। কিন্তু অবচয়ের ক্ষেত্রে সব তিনটার টাকাই এখানে থেকে নিতে হবে। 2020 সালে হচ্ছে 30,000, 2021 সালে হচ্ছে 24,000, 2022 সালে হচ্ছে 19,200 টাকা, ওইগুলো হিসাব রাখবেন। দেখেন সেম কাজ করছে, অবচয় হিসাব লিখে 30,000 টাকা এই করে লিখছে। তারপর 2021 সালে অবচয় হিসাব হয়েছিল 24,000 টাকা, কিন্তু এই যে অবচয় হিসাব কিন্তু 24,000 টাকা ছিল এখানে, ওইখানেও 24,000 টাকাই হয়েছে। এই যে অবচয় হিসাব লিখে 24,000 টাকা। তারপর কি করছে, আমি বলছিলাম শুধুমাত্র পুঞ্জীভূত অবচয়ের ক্ষেত্রে সাল টাল কিছুই গণায় দেওয়ার হয় না, এটা সবসময় ক্রেডিটে যোগ হয়। তো এখানে ছিল 24,000, এখানে ছিল 30,000, দুইটা যোগ করে হয়েছে 54,000, এই যে 54,000 টাকা হয়েছে। পরবর্তী বছরে 2021 সালে অবচয় হিসাব
পুঞ্জীভূত অবচয় হিসাব 19,200 টাকা ছিল, এই যে 19,200 টাকা হয়েছে অবচয় হিসাব, এই যে 19,200 টাকা ছিল অবচয়। আমরা কিন্তু পুঞ্জীভূত অবচয়ের টাকা নিচ্ছি না, আমরা কিন্তু অবচয়ের টাকাগুলো নিচ্ছি। ঘুরে ফিরে দেখবেন এই টাকাগুলোই পুঞ্জীভূত অবচয়ের ব্যালেন্স হইতেছে আর কি, 30,000, 54,000 এবং 73,200। দেখেন সেম টাকাগুলোই কিন্তু এখানে ব্যালেন্স হয়েছে, 30,000, 54,000, 73,200। কীভাবে হলো 73,200? 19,200 সাথে 54,000 যোগ করেন, কারণ ক্রেডিটে যোগ হয়, এরকম যোগ করে 73,200। তো এইভাবে মূলত পুঞ্জীভূত অবচয়ের খতিয়ান প্রস্তুত করা হয়। পুঞ্জীভূত অবচয়ের ক্ষেত্রেই পাশাপাশি যোগ হয়, ডেবিটে যোগ, ক্রেডিটে যোগ। তাছাড়া অন্য কোনো হিসাব করতে গেলে আর অন্য কোনো হিসাব কি, এটা হচ্ছে আর অন্য কোনো হিসাব হচ্ছে আয় সারাংশ আর অবচয় আর মেশিন, এগুলোর ক্ষেত্রে হয় না। শুধুমাত্র পুঞ্জীভূত অবচয়ের ক্ষেত্রে এরকম ক্যালকুলেশন হয়ে থাকে। আশা করি বুঝতে পারছেন। তো হিসাব বিজ্ঞান প্রথম পত্র ক্লাস এই পর্যন্তই। তো অবশ্যই আপনারা পরবর্তী ক্লাসে জয়েন করবেন। আপনাদের পরবর্তী ক্লাস হবে মঙ্গলবার, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র আর হচ্ছে আইসিটি। এই কারণে গুরুত্ব সহকারে ক্লাসে জয়েন থাকবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। রেকর্ড ভিডিও দেখার পরে যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কোশ্চেন করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।